নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে টিনের তলোয়ার, এবং সেটাই আমরা কিছুটা পড়েছিলাম। আমার বইতে পেজ নাম্বার 33 অবধি পড়া হয়েছিল, এবং আপনারা নিশ্চয়ই আপনাদের টেক্সটে কদিনে পড়ে নিয়েছেন এবং জায়গাগুলো বুঝতে পেরেছেন। আমাকে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন আপনারা বুঝলেন কিনা বা কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা, আজকে যে বিষয়টা সেটা হচ্ছে এই টিনের তলোয়ার নাটকটা আমাদের পুরোটা শেষ হয়নি, আমরা কিছুটা কিছুটা করে পড়ছি। আজকে ঠিক তার পরের জায়গা থেকে আমরা পড়তে শুরু করব। সেটা কি দেখুন, আমরা যদুর গান অবধি পড়েছিলাম যতদূর মনে পড়ে। সেখানে দেখুন, প্রিয় বলছে ম্লান হেসে, এই ঠিক গানটার পরবর্তী স্টেজে দেখা যাচ্ছে প্রিয় বলছে ম্লান হেসে, আমি বাবু নই, আমি বাবু নই, এই পোশাকগুলি বয়ে গেছে ছাড়তে, রয়ে গেছে ছাড়তে পারছি না। আমার বইতে কিছু কিছু প্রিন্টিং মিস্টেক রয়েছে, যাই হোক আমি বলছি। কিন্তু পকেট শূন্যি আমার বাপ মদ খায়, 4টে মেয়ে মানুষ পোষে আর মাকে মারে। কতজন? 4 জন, দাঁড়াতে হবে। এরপর দেখুন, বলছে হর বলছে যে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিলাম, আচ্ছা ডুয়েলে চ্যালেঞ্জ করেছিলাম, এটাকে ইংরেজিতে বলছে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিলাম। বসু বলছে এই ছেলে বাবু নয়, পুনরায় ইট পাটকেল আসতে থাকে। বেনি হচ্ছে ঢাল, বেনি বলছে হচ্ছে ঢাল, গোবর। ঢাল শুদ্ধ জানালায় উকি মেরে বাচস্পতি আসছে লোক নিয়ে। এবার আমরা বাচস্পতিকে দেখতে পাবো। জলদ, ও গুন্ডাটা বড় জ্বালাচ্ছে। তাহলে গুন্ডা বলতে কার কথা বলা হয়েছে? বাচস্পতির কথা বলা হয়েছে। ও গুন্ডাটা বড় জ্বালাচ্ছে। গোবর, এ বাড়িতে ঢুকছে। বেনি, তলোয়ার, তলোয়ার বিতরিত হয় প্রিয়কে। বলছে এও স্থানীয় ঐতিহ্য। প্রিয়কে বলা হচ্ছে, বেনি বলছে যে এটাও এক ধরনের স্থানীয় ঐতিহ্য। প্রিয় বলছে তলোয়ার নিয়ে লাফিয়ে ওঠে, যুদ্ধ করতে হবে। হর বলছে মাই বয় ডু ইন রোম অ্যাজ রোমান্স ডু। ইংরেজি বলার পুলকে হাসতে থাকেন। তাহলে এই লাইনটা জানতে হবে, কারণ কোন ইংরেজি কথাটা, তিনি অনেকগুলো ইংরেজি কথা বলেছিলেন। প্রিয়র কথাগুলোর ইংরেজি কথাগুলো বাংলা করে দিচ্ছিলেন এবং বলছিলেন কোন কথাটা তিনি বলেছেন এবং কোন কথার পুলকে তিনি হেসেছেন, সেটা কিন্তু জানতে হবে। নেক্সট হচ্ছে বেনি, কি চাহ দ্বিজবর কি তব অভিলাষ। বাচস্পতিকে বলছে, বেনি বলছে। বাচস্পতি বলছে ভদ্রলোকের পাড়া থেকে তোদের বাস উঠাবো, তবে আমার নাম নদের চাঁদ। বাচস্পতি কি বলছে? ভদ্রলোকের পাড়া থেকে তোদের বাস উঠিয়ে দেব। বেনি বলছে কিন্তু বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। বেনি কি বলছে? বিনা যুদ্ধে কিন্তু আমি সুচাগ্র মেদিনী, মানে আমি এক ফোঁটাও জমি ছাড়বো না। বাচস্পতি, থেটারি একটা ছাড়ো, মদ খেয়ে পতিতা হইয়া বাড়াবাড়ি করিয়া তোমরা চিতপুরকে, কোন জায়গার কথা বলছো? চিতপুর অঞ্চল আমরা আগেই জেনেছি, নরক পঙ্কে নিমজ্জিত করেছ। বেনি, মদ্যপান কি তব পিতার অর্থে করি। বাচস্পতি, বাপ তুলছে, রোজ রাত্রে টলতে টলতে ফেরে, কুলবধূগণ বাহির হইতে পারে না। বেনি, তাতে বোধ করি আপনার অসুবিধে হচ্ছে, অবলোকন কাম চরিতার্থ হচ্ছে না। বাচস্পতি, মদ খেয়ে বিকট চিৎকার করে, দিবসে নিদ্রা যায়, দাঁড়াইয়া মূত্রত্যাগ করে, মদের ঘোরে অন্নগৃহে ঢুকে পড়ে। কি কি করে বেনি মদ খেয়ে, সেই কথাগুলো বলা হচ্ছে। গলা জলে আর্তনাদে পাড়া কম্পিত করে, বমি করে, এইবার বুঝিলাম ঠাকুর আমার গুরু ভাই উনি খুব টানেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোন কোন বিষয়ে বলা হচ্ছে। আচ্ছা, এরপর দেখুন বেনি বলছে, বেনি কি বলছে? এইবার বুঝিলাম ঠাকুর আমার গুরু ভাই উনি খুব টানেন। বাচস্পতি বলছে কি? এইভাবে দেখা যাচ্ছে বেনি এবং বাচস্পতির মধ্যে নানান ধরনের কথাবার্তা এখানে চলছে। এখানে এবং এখানে যে চাকরের নাম যাকে নিয়ে আসা হয়েছে সে হচ্ছে ভীম ইত্যাদি। এবং এখানে আমরা দেখতে পাই প্রিয় এবার একটা কথা বলে এবং তাতে গিয়ে তারা ভয় পায়, ভাবে বোধহয় তারা বোধহয় ইংরেজের লোক বা কিছু।
দেখুন এখানে দেখা যাচ্ছে ভীম বলছে ইয়ে তো ইংরেজি বল রাহা। এটা কিন্তু প্রিয় প্রথমে বলল যে হঠাৎ চিৎকার করে আই শ্যাল টেক ইউ টু কোর্ট ফর দিস, এই কথাটা বলাতে বা আরও কিছু বললো, তার ফলে ভীম বলছে এটা তো ইংরেজি কথা বলছে। বাচস্পতি এবার কিছুটা ঘাবড়ে গেছে, বলছে মহাশয়ের নাম পরিচয়, বলছে গেট আউট। প্রিয় তার মতন বলে তাকে বের করে দিচ্ছে। আচ্ছা, এই হয়েছে এখানকার ঘটনা। প্রত্যেকটা আপনারা লাইন ধরে ধরে পড়বেন। আমি বিশেষ করে পুরোটা পড়ার সাথে সাথে একটু ইম্পর্টেন্ট জায়গাগুলো যেখান থেকে প্রশ্ন আসে এবং যেখান থেকে বেশ ইনফরমেটিভ জায়গাগুলো মনে রাখতে হবে, আমি সেই জায়গাগুলোকে বেশি করে বারবার করে বলছি এবং হাইলাইট করার চেষ্টা করছি। শেষে দেখুন অনেকটা পরে জলদের পরে একদম লাস্টে দেখুন উক্তিটা যদু বলছে লোক ভাড়া করে বিদ্যাসাগরের নামে ছড়া কাটায় আমরা কোন ছাড়। মানে যেখানে বিদ্যাসাগরের নামে ছড়া কাটাতে পারে বা তার নামে বাজে কথা বলতে পারে সেখানে আমরা কোন ছাড়। আচ্ছা আচ্ছা, এই যে প্রিয়নাথ যে হুমকি দিয়েছিল, যে কথা বলেছিল, তাতে ভয় পেয়ে তারা চলে গেছে। এরপর দেখা যাচ্ছে বেনি, হরবাবু আপনি যে কাগজটার ওপর বসে আছেন সেটা পড়ছেন কি? হর বলছে না, এর ওপরে বসে থাকলে আর পড়ি কি করে। বেনি বলছে দিন তবে দেখি। কিসের কি তার কি ঠিক করলেন? প্রিয় বলছে বেনি কিসের কি ঠিক করলাম, কিছুই ঠিক করিনি এখনো। আমি আর একটা নাটক লিখছি, শেষ হলে পরে দেখবেন। না, এইসব দুর্গন্ধযুক্ত অর্থহীন রূপকথাই করবেন। মানে যেই ধরনের নাটকগুলো অভিনয় করে সেগুলোকে বলা হচ্ছে দুর্গন্ধযুক্ত অর্থহীন। আচ্ছা, প্রিয় বলছে আনসার মাই কোশ্চেন। হর বলছে, বেনি এবার বলছে যে তোমার চুলটা কি ফ্যাশনে ছাটা, অ্যালবার্ট না ওয়েলেসলি? তো দুটোর কথা বলা হচ্ছে, অ্যালবার্ট না ওয়েলেসলি। তখন বলছে আনসার মাই কোশ্চেন। হর বলছে আমার প্রশ্নের উত্তর প্রদান করুন। তুমি কি ইংরেজিতে নাটক লেখো না বাংলায়? বাংলায়, বাঙালিরা বোঝে? প্রিয় অপমান বোধ করে থেমে যায় কিঞ্চিত ভেবে, বাংলা বাঙালিরা বোঝে গোবর। যদু বলছে চোপ। বেনি বলছে বর্ধমানের রাজার বাংলা মহাভারত হয় না তো? বুঝিয়ে না দিলে বোঝা যায় না? তা বাংলার মধ্যে মধ্যে ইংরেজি বকুনি ঠেসে দাও না তো? প্রিয়নাথ বলছে না, তা দিই না। বাংলা ও সংস্কৃত দুটোই জানি, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। বাংলা ও সংস্কৃত দুটোই জানি, কিন্তু ইংরেজি বকুনিতে আপনার এমন বিতরাগ কেন? বাংলা ভাষার জন্য যদি এত প্রাণ কাঁদে তাহলে দলের নাম ইংরেজি কেন? দ্য গ্রেট বেঙ্গল অপেরা। দেখুন খুব খুব কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুব সত্যি কথা বলেছে এখানে প্রিয়, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বেনি, শোনো ছোকরা, তোমার ওই চুল ছাড়তে হবে। এবার কথা প্রসঙ্গ ঘুরিয়ে দিচ্ছে। ছাড়তে হবে, এসব টুনটুনি মার্কা পোশাক পরে বোম্বা চাক সংসাজা ছাড়তে হবে। সারা রাত আমাদের সঙ্গে খাটতে হবে, স্টেজ ঝাড় দিতে হবে, কস্টিউম কাচতে হবে, মানে কি কি করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে বেনি প্রিয়নাথকে জানাচ্ছে। এসব আমি করব, কারণ শ্রমে আমার হর্ষ হয়। এই জায়গাটা দাগাতে পারেন মন্তব্য যুক্তি হিসাবে যে এইসব প্রিয় করতে চেয়েছেন কেন? কারণ শ্রমে তার হর্ষ হয়, কিন্তু আপনি আর মদ খেয়ে স্টেজে নামবেন না, তাতে নাট্যশালার অপমান হয়। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে প্রিয় বেনিকে বলছে। ষাট 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 ঘরে যেন একটা বোম ফাটে। মানে বেনির মুখের ওপর কথার বলার সাধ্য কারণ নেই, সেখানে প্রিয় এত বড় কথা বলল, এটাই বলা হচ্ছে। বলছে বসু, দেখি দেখো বাপু, আমি বাংলা খাই 13 বছর থেকে, খুব গুরুত্বপূর্ণ জায়গাটা দাগাবেন। বাংলা খাই 13 বছর থেকে, গাঁজা হচ্ছে 14 এবং চরেস আফিং হচ্ছে 16 থেকে, ইত্যাদি এরকম চলছে। আর দুটো লাইন পরে দেখুন বসুর উক্তি, বীরকৃষ্ণ দা বেঙ্গল অপেরার স্বত্বাধিকারী। এখানে আমরা বীরকৃষ্ণ দার নাম পাচ্ছি, যে হচ্ছে স্বত্বাধিকারী সাহেবের মুৎসুদ্দি, নিজের 22 লাখ টাকা নগদ খাটে, উগ্র রুচিহীন বামুনোচিত পোশাক পরা। এরপরে আমরা বীরকৃষ্ণদার পরিচয় পাবো, সে কিরকম ধরনের পোশাক পরেছে, জায়গাটা পুরোটা দাগাতে হবে এবং পুরোটা খুব গুরুত্বপূর্ণ। এর বৈশিষ্ট্য কার সেটা। বেনি, এ কি কর্তামশাই স্বয়ং ডেকে না পাঠিয়ে নিজে অভাগাদের কুটিরে পদধূলি দিলেন? কাকে বলছে? বেনি বলছে কাকে বলছে কর্তামশাই, সেটা হচ্ছে তার যে মুৎসুদ্দি, অর্থাৎ তাদের যে মানে থিয়েটারের যে মূল মালিক, তার কথা বলা হয়েছে, অর্থাৎ বীরকৃষ্ণদা। বীর, আমি গঙ্গা স্নানে যাচ্ছিলুম, এই পথে বৃন্দাবন, গাড়ির ভেপুটা ঠিক বাজছে না কেন?
তিনি কোথায় যাচ্ছিলেন? গঙ্গা স্নানে। বৃন্দাবন হচ্ছে তার চাকর। বৃন্দাবন বলছে কোচম্যানরা সারাই করছে হুজুর। বীর, আমার 4 ঘোড়ার গাড়ি, অর্থাৎ এখানে আমরা দেখতে পারবো বীরকৃষ্ণ ভীষণ শো অফ করে এবং তার কি আছে না আছে এখানে সে বলতে শুরু করছে। বলছে আমার 4 ঘোড়ার গাড়ি ব্রুহাম, 4টে ঘোড়ার 3টে ওয়েলার, একটা নরম্যান্ডি। জায়গাটা দাগাবেন, এই জায়গাটা 4টে ঘোড়ার জায়গায় বলে দিতে পারে 3টে ঘোড়ার 2টো ওয়েলার, এরম করে দিতে পারে, এখানটা মনে রাখতে হবে ইত্যাদি বলল। এখানে সিংহাসনে বসতে বলছে। আচ্ছা, তাই বসি। এরপরে দেখা যাচ্ছে যে সে কিভাবে চলছে, তা সে যে মদ্যপান করছে সেটা হচ্ছে আমেরিকার মদ। আমার এক মার্কিন সওদাগর মক্কেল আছে, তিনি দিয়েছেন। আমেরিকার মদ তাকে কে দিয়েছেন? দেখুন বীরের বক্তব্যটা। বলছে আমার এক মার্কিন সওদাগর মক্কেল আছে, তিনি দিয়েছেন। তার সঙ্গে আমার সাহেবের বছরে 20 লাখ টাকার ব্যবসা, আর আমার নিজের 1,05,000। দাগাতে হবে জায়গাটা, কারণ এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বেনি, কি শুনছেন? মানদা সুন্দরী নাকি ভুবন নিয়োগীর টাকা খেয়ে পালিয়েছে। তাহলে কে পালিয়েছে? মানদা সুন্দরী পালিয়েছে ভুবন নিয়োগীর টাকা খেয়ে। ঠিকই শুনেছেন। ইস, এদিকে আমি ওকে রাখবো ভেবেছিলাম, ধোপা পুকুর লেনের বাড়িটা তো খালিই আছে। তারপরে বলছে আমার মোটে 3 জন রার মানে বেশ আমরা বলতে পারি, মানে যাকে রক্ষিতা হিসেবে রাখা হয় সেই বিষয়টা। আত্মীয় পরিজনরা বলছিল আমার এখন যা প্রতিষ্ঠা তাতে মোটে 3 জন রক্ষিতায় মান থাকে না। বেনি বলছে কিসের কি হবে, মানদার পরিবর্তে আর কাউকে রাখুন। সে কথা নয়, বলছি বেঙ্গল অপেরার কথা। এবার তার মনে হয়েছে সেরকম খুব একটা বেঙ্গল অপেরা বিক্রি হচ্ছে না, সেটা বলছে। গত সপ্তাহে মোটে 700 টাকা বিক্রি। তাহলে গত সপ্তাহে কত টাকার বিক্রি হয়েছিল? 700 টাকা। এভাবে চললে আমার ইনসলভেন্সি হবে, মানে ইনসাল্ট হতে থাকবে আমার। 700 টাকা কিন্তু দাগাতে হবে, গত সপ্তাহে বিক্রি হয়েছে 700 টাকা। এরপর বলছে আমার কমিশনের ব্যবসা চোটার কারবার। কিসের কারবার? চোটার। তারপর আপনারাও যদি অমন ভজকট করেন, উঠে পদচারণা করছেন ইত্যাদি। এরপরে বলছে যে নাটকটা মানে যেটা অভিনয় হবে সেটা কি বিধবার হবিষ্যি নাকি বলছে বেনি। আচ্ছা, বেনি এখানে অনেকবার সধবার একাদশী নাটকটার ভুলভাল উচ্চারণ করবে, আমাদেরকে মনে রাখতে হবে ঠিক কোন কোন কথাগুলো বেনি বলেছেন। বিধবার হবিষ্যি নাকি ঈষৎ রাগত সধবার একাদশী। হ্যাঁ, গেল। তারপরে দেখুন বীর বলছে পাশে রান নিয়ে বসে দেখা যায় না, হেদর লীলাবতীকে নিয়ে বক্সে বসেছিলাম, ওর মুখের দিকে চাইতে পারছি না, এমন অবস্থা। পা নানো, এবার যেটা ধরছেন সেটা কি? বেনি বলছে এই তো লটকানো রয়েছে বিরাট করে, ময়ূর বাহন। গোলাপি খেতে খেতে মুক্তা ভস্যের চুন দেয়া, গড়ে প্রায় 15 টাকার মুক্তা 1 খিলিতে। দাগাতে হবে ইনফরমেশন। এবং কোন নাটকটা শুরুতে, সেটা হচ্ছে ময়ূরবাহন। স্বচ্ছন্দে রক্ষিতা নিয়ে দেখে বসা যাবে। বীর বলছেন যে ভালো, গোলাপ জল আনো। ভৃত্যরা গামলা স্থাপন করে তার কাছে গোলাপ দান আর বাদি পোতার গামছা। কোথাকার গামছা? বাদি পোতার। এই দিল। তবে সধবার হবিষ্যি আর করা যাবে না। আবার দেখুন উচ্চারণ করছে সধবার হবিষ্যি, এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে হাত ধুচ্ছেন এবং বলছেন হাতটা আমি গোলাপ জলেই ধুয়ে থাকি। তা বিধবার একাদশীটা লেখাকার? আবার বলছে বিধবার একাদশী। তাহলে বীরকৃষ্ণ কি উচ্চারণ করলো সধবার একাদশীকে, এটা মনে রাখতে হবে। বা বলে দিতে পারে এমন একটা কিছু দিয়ে দিল যেটা হয়তো উনি উচ্চারণই করেননি, তাহলে বলতে হবে ওটা কি আছে না নেই, এভাবেও দিতে পারে। দীনবন্ধু মিত্র, সে লিখতে জানে না, চূড়ান্ত রকমের অশ্লীল। তাছাড়া কলকাতার বাবুদের ব্যঙ্গ করেছে, ও পালায়। আমাদের গাল দেবে, আমরাই টাকা ঢালবো, মামাবাড়ির আবদার চলতে পারে না। বসুন্ধরাকে হঠাৎ কেমন আছো আঙুর, যেমন রেখেছেন কর্তামশাই ইত্যাদি। বীর, এই শালটা কেমন দেখছো? বসু, অপূর্ব, ঢাকা থেকে আনিয়েছি। কোথা থেকে আনিয়েছে? ঢাকা থেকে। এর দাম কত? 1600 টাকা। ঢাকা থেকে আনানো হয়েছে, দাম হচ্ছে 1600 টাকা। এরপর বলছে বেনি বলছে কি করব, দীনবন্ধুই লিখতে জানে না, আর কে লিখবে? আচ্ছা, এরপরে বলছে মানে লেখককে নিয়ে কথা হচ্ছে, বলছে দীনবন্ধুই লিখতে জানে না, আর কে লিখবে? এবার হুজুর নিজে যদি কলম না ধরেন তবে নাট্যশালা অলিক কুনাট্যে মজে থাকবে। নিরখিয়া প্রাণে নাহি সয়,
কে বলছে? বেনির কথা, কিন্তু লাইনটা খুব গুরুত্বপূর্ণ, দাগাবেন। বীর, আমি লিখবো খন, আজকাল সত্যি করছি, সাহিত্যই করছি দিনরাত, ভাড়া করে কাউকে রেখে দিন, লিখে দেবে, সবাই তটস্থ, কিন্তু বীরকৃষ্ণ এত রাগের কিছু দেখেন না, তাই করব, কাকে রাখি বলুন তো, খরচ পড়বে যেমন। ধরুন যদি কবি লর্ড বায়রনকে রাখেন, লর্ড বায়রনের কথা আমরা পাবো, সে লোকটা তো সাহেব। হ্যাঁ, ও বিরক্তিতে, আমি ইংরেজিতে নাটক লিখবো না বাংলায়? তাহলে সাহেব দিয়ে কি হবে? এরপর দেখা যাচ্ছে আসছে এবার গল্প বলছে, বলছে একটা গল্প আছে না, গল্পটা আমায় বলেছিল হরলাল শীল, কি যেন নামটা, এই যে এখানে বলছে, হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ, গোবিন্দ, গীত গোবিন্দ, ইনি জয়দেবকে মাইনে করে রাখবেন। সকলে স্তম্ভিত হয়ে গেল। বীর বলছে, সেই সব নয়, সেই যে গপ্পটায় আছে, গোবিন্দ নামে একটা লোক একটা মেয়ে ছেলেকে গুলি করে মেরেছিল, মানে হচ্ছে কৃষ্ণকান্তের উইল। আচ্ছা, তার মানে বঙ্কিমচন্দ্রকে রাখতে চাইছেন। হর বলছে ঋষি বঙ্কিমচন্দ্র, উনি বঙ্কিমকে মাইনে করে রাখবেন, দেখবেন লোকটা আবার ডেপুটি ম্যাজিস্ট্রেট, তো গুলি টুলি না করে বসে। বীর বলছে, আমার 2 হাতে 10টা হীরের আংটি আছে, যে কোনো একটা দিয়ে সাহিত্য ফাহিত্য কিনে রাখতে পারি। মৃদু হাসলেন। তা আপাতত কিছু ভালো পালা ধরুন, মধুসূদনের কিছু ধরুন না, সে সে লিখতে জানে তো, নিশ্চয়ই অত বড় কবি। তার মানে বেনি কাকে রিকমেন্ড, মানে বীরকৃষ্ণ কাকে রিকমেন্ড করছে? সে হচ্ছে মধুসূদন, নিশ্চয়ই অত বড় কবি। তার ওই গপ্পটা বলুন না, শকুন্তলা ধরুন, মাইকেল মধুসূদন দত্তের অভিজ্ঞান শকুন্তলম। এবার হাসিতে ফেটে পড়লো, প্রিয়নাথ পেট চেপে হাসছে, ইত্যাদি এই ঘটনা। এরপর দেখা যাচ্ছে এখানে ময়নার এখানে প্রবেশ ঘটবে এবং ডায়লগগুলো আমরা দেখবো, খুব মজার। বেনি বলছে শঙ্করী দেবী, মানে বলা হচ্ছে কাকে রাখা হবে? শঙ্করী দেবী। বা কই দেখিয়ে একবার, আঙুর শঙ্করীকে নিয়ে এসো। এখানে নাম দেওয়া হয়ে গেল শঙ্করী। ওমা তারা দিগম্বরী, তাকে বলে দিও তার নাম শঙ্করী। এভাবে ইঙ্গিতে বলে দেওয়া হলো যে ময়নাকে যেন শঙ্করী নামে ডাকা হয়। বসুন্ধরা বুঝতে পেরে গেছে। এরপরে দেখা যাচ্ছে ময়নাকে নিয়ে আসা হচ্ছে এবং ময়না স স ধ্বনি করে ওঠে, বলছে ও কি বললো, শ্রীমুখ থেকে কি নির্গত হলো, অ্যাক্টও করছে। ময়না বলছে, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবরাত্রির সলতের মতো জ্বলতে থাকবো লা? এইভাবে কথা হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে বেনি বলছে নাটকটা পণ্ডিত রামনারায়ণ তর্করত্নের ভাতারখাগি। ভাবছে এরকম ধরনের কথা বলছে, এটা কি ধরনের নাটক? বলছে ভাতারখাগি। এবার বলুন, দেখা তো হলো ময়ূরবাহন পালার খরচপাতি। এবার বলছে হ্যাঁ সব হবে, মানে শিক্ষিত ভদ্র মেয়েকে স্টেজে তোলা হবে, নিশ্চয়ই আমি দেব। বৃন্দাবন চলো, আমি স্নানে চললাম, এভাবে চললো। এরপরে আমরা দেখব ময়নাকে নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে, যেমন যদু বলছে ফড়িং প্রজাপতি হয়ে গেছে, ময়না বলছে তোর বাপ ছিল। এরপরে দেখা যাচ্ছে বেনি বলছে বলো, তাকে শেখাচ্ছে, সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। এই লাইনটা মনে রাখতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। এবার সখীর জায়গায় সে বলেছে সখী, স এবং তালিবর্ষ নিয়ে দুজনের মধ্যে কথা হয়, এখানে আমরা এটাই পাবো। এরপরে আমরা চলে আসছি 3 নম্বর। 3 নম্বরে হচ্ছে দ্য গ্রেট বেঙ্গল অপেরা শোভাবাজারস্থ রঙ্গমঞ্চ, কনসার্ট বাজছে, পর্দা এখনো ওঠেনি, আমরা মঞ্চ নেপথ্যভূমি একসঙ্গে দেখতে পাচ্ছি, চরম বিশৃঙ্খলা ছোটাছুটি দৃশ্যমান, কি কি হচ্ছে বিষয়গুলো পরপর খেয়াল রাখতে হবে। প্রিয়নাথ এক ঝাঁটা নিয়ে প্রাণপণে মঞ্চ ঝাড় দিচ্ছে, পরে ভিজে পাট দিয়ে পরিষ্কার করছে। প্রিয়নাথ কি কি কাজ করছে এখানে আমরা দেখব। ফার্স্টে আমরা যাকে দেখতে পাবো সে হচ্ছে নটবর। সিন শেষ হলেই উদ্যান তুলে নিয়ে শ্মশান ছাড়বি, মনে আছে তো? আবার শ্মশানের সিনে নন্দনকানন ছাড়িস না বাপ, মাইরি রিহার্সালে যা করলি, আমার চাকরিটা খাস না ভাই। নটবর বলছে, প্রিয় স্টেজ ভর্তি পেরেক ছড়িয়ে গেছে ছুতোররা, এখানে ময়না নাচবে কি করে? নটবর, সেই জন্যই তো তোমার হাতে ঝাঁটা, মানে এই জন্যই তো ঝাঁটা দেওয়া হয়েছে, ঝাড়ো। জলদ, হৌসে তিল ধারণের স্থান নেই, শঙ্কর বেশি যদু ঢুকেই নাক চাপে। আচ্ছা, এখানে হচ্ছে ময়ূরবাহন নাটক অভিনয় হচ্ছে এবং কে কোন চরিত্রে অভিনয় করছে সেটাকে খেয়াল রাখতে হবে। শঙ্কর বেশি যদু, বাবারে বাবা এত ধুলো আমার গলা বসে যাবে।
যদু কি বেসুরো কনসার্ট। আমাদের মিউজিক মাস্টার ভন্ডুল বাবু, মিউজিক মাস্টারের নাম কি? ভন্ডুল বাবু। সারা জীবনে একটা শাল লাগাতে পারলেন না, প্রেতাত্মা বেশি হরবল্লভ প্রবেশ করছে, প্রেতাত্মার রূপে হচ্ছে হরবল্লভ। এ কি প্রেতাত্মার সজ্জা? যদু বলছে কি পার্ট ভুলে যাচ্ছেন বুঝি? এখানে হরবল্লভ প্রচণ্ড টেনশন করছেন আর কি। যাই হোক, বাপের নাম ভুলে যাচ্ছি আর পার্ট। ওই কনসার্ট শুরু হলেই আমার বুকে কে যেন দুর্মুষ আনতে থাকে। আচ্ছা, বসুন্ধরা রানী সাবিত্রীর বেশে, রানী সাবিত্রীর বেশে হচ্ছে বসুন্ধরা, এবং কামিনী নর্তকী শশীকলার বেশে আমরা কামিনীকে পাবো। আচ্ছা, তারপরে এখানে আমরা মোটামুটি দেখতে পাবো যে আশীর্বাদ করি মা তুমি সুকুমারী দত্তের সমকক্ষা হও, এই বসুন্ধরার সমান হও, হর বলছে, আশীর্বাদ করছে। বসু, ও আমার চেয়ে অনেক ওপরে উঠবে হরবাবু, অনেক অনেক ওপরে। যদু, ওই গানটার তালের জন্য ভাবিস নে ময়না, আমি ভন্ডুল বাবুকে করকে দিয়েছি, তুই যেমন ইচ্ছে চালিয়ে যাস। এই অর্থাৎ ময়নার সঙ্গে এখন খুব ভালোই একটা মানে যেটা হয় আর কি, এক জায়গায় কাজ করলে সেই ব্যাপারটা তৈরি হয়েছে প্রত্যেকের। ময়না, আচ্ছা বসু, শালা নয় সালা নয় শালা, প্রথম গান। এখানে একটা গান আমরা পাবো, ভালোবেসে এত জ্বালাশয়, এই গানটা রয়েছে। তারপরে হচ্ছে হর, আমার হার্ট ফেল হতে পারে, সাজিয়ে বেটা গেল কোথায়, তলোয়ার দেয়নি এখনো, কামিনী, ফুল আমার ফুল, ফুল নিয়ে ঢুকবে শশীকলা। আচ্ছা, এখানে হচ্ছে লাস্ট কয়েকটা লাইন পরে আমরা জলদের উক্তি দেখব। বলছে চিতপুর পর্যন্ত বগি ব্রুহাম জুড়ি ফেটিং এবং ছক্কর কেরাঞ্চি গাড়ির ভিড়। পরপর কোন কোন গাড়ির কথা বলা হয়েছে নামগুলোকে মনে রাখতে হবে। আলোতে রঙিন কাজ, আটার কাজে হাত দিচ্ছেন। ময়না, বাবা আমার বড় ভয় করছে, শেষকালে যদি না পারি, শেষকালে না শেষকালে, শেষকালে যদি না পারি। প্রিয়নাথ এবার পার্ট ফেলো, আলোর সামনে দাঁড়ানোটা নাট্যশালার ঐতিহ্যে নেই, বেনি বলছেন। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে যে বেনি বলছে কাঁদছে নেকি, ক্যাপ্টেন বাবু ময়নাকে অমন করে বলাটা উচিত হয়নি আপনার, অর্থাৎ কি হয়েছে তাকে সরে যেতে বলছে। এবং এখানে আমরা একটা লাইন মিস্টেক করে গেছি, এখানে দেখা যাচ্ছে যে ময়না তার ইয়ের কাছে এসেছে, বেনির কাছে এসেছে, বাবা বলছে এবং বলছে তার খুব ভয় করছে। বসু পুজো করছে, বেনি মানে গালাগালি দিয়ে বলছে প্লে খারাপ হলে মা কালী এসে বাঁচাবেন আমাদের, ময়নাকে অমন করে বলা উচিত হয়নি, মানে কাঁদছে, প্লের আগে কাঁদিয়ে দিলে কাঁদছে নাকি, অমন ওচা নাটক কোন শালা ধরে, চিতা থেকে ভূত উঠবে একসঙ্গে 3 জন ভূত নাচবেন, এ শালার নাটকে নেই এমন জিনিস নেই, আমি মরা কেন যে ধরলাম। তখন প্রিয়নাথ বলছে যে আমি তো সেটাই বলছি 2 মাস ধরে, ইত্যাদি চলছে। বসু বলছে 2 মাস ধরে ও দুর্জয় তপস্যায় তোমার সিংহাটন চলেনি দেবতা। বেনি চমকে ওঠেন, দিনে রাত্রে না খেয়ে না ঘুমিয়ে এটাই সাধনা, এমন তাপসী তুমি দেখেছো কখনো দেবরাজ? স্বর্গ সিংহাসন ছেড়ে একটু তাকিয়ে দেখো ভক্তদের দিকে, মানুষের দিকে, ছোট লোকদের দিকে। বেনি, নাটক ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না, ভাবিনি কখনো। ঠিক আছে সব ঠিক করে দিচ্ছি। তিনি চলে গেলেন, প্রিয় বসু পিছু পিছু নিলেন। এরপর দেখা যাচ্ছে হর বলছে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, প্রিয় কলা খাচ্ছে, মানে প্রিয় কলা খাচ্ছে এবং তাকে বলা হয়েছে যে মানে এখানে কলা খাওয়াটা ঠিক নয়। তখন বলছে নো আই ডোন্ট বিলিভ ইন গড, প্রিয় বলছে। হর বলছে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, প্রিয় কলা খায়। এ কি শালা কলা খাচ্ছে সাজঘরে, জানো না সাজঘরে কলা খেতে নেই? এই নিয়ে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে এখান দিয়ে না আমাদের বিশেষ করে পরপর কি ঘটনা ঘটছে একটু আমাদের মনের মধ্যে সাজিয়ে নিতে হবে, যে এই হয়েছে, স্টেজে ওঠার পর এরকম ব্যাপারগুলো হয়েছে, তার ফলে যদি উক্তি তুলে দেয়ও তাহলে আমরা যেন বুঝতে পারি কোনটা আগে কোনটা পরে। এখানে যেমন একটা ইনফরমেশন আছে দেখুন, হগ মার্কেটের বিলিতি পুতুল কিনে দেব, ময়নাকে বলা হচ্ছে। তারপর অনেকটা নিচে দেখুন বীর বলছে
সামনের সারিতে বর্ধমানের রাজা, ভূকৈলাসের রাজা আর পণ্ডিত কিশোরী তর্কপঞ্চানন। কারা কারা রয়েছেন এই জায়গাটা কিন্তু দাগাতে হবে। বেনি বলছে নোটে ঘন্টা দে। অনুরাধা বেশি ময়না গান গাইতে গাইতে প্রবেশ করছে। অনুরাধা বেশি হচ্ছে ময়না। এরপরে হচ্ছে এখানে গান হচ্ছে এবং এখানের যে এখানে আমি পুরোটা ওরকম লাইন ধরে পড়ছি না, কারণ এখানে যে কথাবার্তাই হচ্ছে সেটাই নাটক রিলেটেড কথা হচ্ছে, শুধু আমাদেরকে পরপর পরপর দেখে যেতে হবে। বিশেষ করে গানগুলো কি কি হচ্ছে সেটা একটু খেয়াল রাখতে হবে। এই যে যেমন অনুরাধা গাইছে, সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি, বিষাদ কোথায় এই। জলদ বলছে অনুরাধা একেলা হয়েছে হেতা কোথা, মানে আমাদেরকে ডায়লগগুলোকে ওভাবে মনে রাখতে হবে কে কোন পার্টে অভিনয় করছে এবং সেই বিশেষে কি বলছে। জলদ আবার বলছে অনুরাধা এসেছো ফিরে ইত্যাদি। এরপর দেখুন মোটামুটি এখানে আমরা দেখতে পাবো হচ্ছে যে ময়ূরবাহন নাটকের অভিনয় এবং শঙ্কর বেশি যদুগোপাল প্রবেশ করছে, আর দেখতে পাবো ময়না এখানে গান করছে, সেখানে কি কি ঘটনা ঘটছে। এরপরে আমরা দেখব যে বেনিকে দেখতে পাবো যে বিক্রমের সাজ সেজে আসছে এবং বিক্রমের সাজ সেজে আসছে, নল ধরে উপবিষ্ট ময়না আসছে বেনির কাছে। বেনি বলছেন বেনি মলয় সমীরে চুপি চুপি শুনি ওপর থেকে ধরে সাপটা, এখানটা একটু দাগাতে হবে, নিচে নামার কথা ছিল আমার বইতে 54 পৃষ্ঠা। আচ্ছা, পরে লোকের কেল্লাপ দিয়েছে তো, বসুর ইঙ্গিতে সবাই সরে যায়, বেনি মদ ঝালেন 2 গ্লাস, 1 গ্লাস বাড়িয়ে দেন বসুর দিকে। বেনি খাও, দুজনেই মদ্যপান। ওই নরপশুগুলোকে বিস্ময়ে হতবাক করে দিয়ে আসতে হবে আঙুর, চলো এইসব ছেলে ছোকরাদের কর্ম নয়। ক্যাপ্টেন বাবু স্টেজে থাকলে দাসী নতুন জীবন লাভ করে, পাঠটাই সত্য হয়ে ওঠে, আঙুর আর থাকে না। খুব গুরুত্বপূর্ণ জায়গা। লোকে শঙ্করীকে দেখতে চাইছে, তার একটা নাচ টাচ লাগান না। শঙ্করীকে মাল টেনেছেন নাকি? সেই মেয়ে ছেলেটা শঙ্করী নেই, সে এখন অনুরাধা, মানে ময়নার কথা বলা হচ্ছে। ময়নার নাচ দেখতে চাইছে, এখানে আর কারোর অভিনয় মানুষ দেখতে চাইছে না। আচ্ছা, এই চলছে। এরপরে হচ্ছে কি, এরপর বসুন্ধরা স্টেজে প্রবেশ করছে সাবিত্রী রূপে এবং সে তার ডায়লগ বলছে যে কি কথা বিক্রম দেব ভুলিব তোমায় ইত্যাদি। এরপর দেখুন মোটামুটি এই বিষয়টা পুরোপুরি তাই চলছে। 3 নম্বরে আমরা এই বিষয়টাই দেখতে পাবো। তারপরে শেষে দেখুন এখানে রয়েছে এখনো নাটকটা মানে চলছে, অভিনয় চলছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিক্রম এই যে যাও একদম দেখুন 3 নম্বর পরিচ্ছেদের একদম শেষে আছে বিক্রম যাও চরের প্রস্থান ময়ূরবাহন বিদ্রোহী, বেশ কিবা শক্তি ধরো তুমি ইত্যাদি। বেনি বলছে একই আমার সিন তো শেষ হয়নি এখনো, মানে তারা যে অভিনয় করবে সেই যে সিন বা কিছু সেটা দেখার মতন মানে ধৈর্য বা ইচ্ছে দর্শকদের নেই। দর্শকরা একমাত্র ময়নাকে দেখতে চাইছেন, কারণ সে হচ্ছে এখানে জানতে পেরেছে যে শিক্ষিত, সে একজন বড় ঘরের সে মেয়ে, কিন্তু সে নাটক করছে, থিয়েটার করছে, তাকে দেখার জন্য এই লোকদের আসা। আচ্ছা, এরপরে 4 হচ্ছে স্পটলাইটে উদ্ভাসিত ময়না হাততালি দিচ্ছে ইত্যাদি। এখানে আমরা সরস্বতী পুজোর প্রসঙ্গ পাবো যে ময়না সরস্বতী পুজো এসে গেছে। বেলগাছিয়ার বাগানে সং দেখতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিল? বেলগাছিয়ার বাগানে সং দেখতে। কত রকম সং? একটা সং করেছে পঞ্চপাণ্ডব। আচ্ছা, এরপরে আমরা ম্যাথরের এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল যে ম্যাথরের কথাগুলোকে পরপর সাজিয়ে বলতে। ম্যাথর প্রথমে বলছে তুমি তো মুচির কুকুরের মতো ফুলে উঠছো দেখছি, খুব গুরুত্বপূর্ণ। ময়না আরে সব ছ্যাবলা সং ছিল। কি কি সং পরপর মনে রাখতে হবে, যেগুলো বলছি দাগিয়ে যান। বুক ফেটে দরজা, ঘুটে পড়ে গোবর হাসে, তারপর খেদা পুতের নাম পদ্মলোচন, এগুলো পরপর মনে রাখতে হবে। ময়না বলছে শনিবার চৌধুরীদের বজরায় চলে গেলাম চন্দননগর, ইম্পর্টেন্ট জায়গা। এরপরে ম্যাথর কি বলছে, বাবুরা গায়েটায় হাত দিল কিনা ইত্যাদি। তারপরে বলছে যে কত পোশাক কত গয়না, 4 চাইতে ব্রুহাম গাড়ি, আর কত টাকা, বিলেতের বাবুরা হাত জোর করে দাঁড়িয়ে আছে, ময়না বলছে। মানে ময়না আস্তে আস্তে এই জীবনটার প্রতি তার একটা আকর্ষণ তৈরি হচ্ছে। ম্যাথর তা এখন নুনচুপড়ি বেদে বুড়ির মতো একা একা এসেছো কোথায়। ম্যাথরের ডায়লগগুলো কিন্তু পরপর দিয়েছিল।
সেই হিসাবে যে কোনো ডায়লগ কিন্তু পরপর সাজিয়ে বলতে দিতে পারে। ঘটনাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখানে বুলবুলি লড়াই দেখতে হাটখোলা দত্তবাবু বুলবুলিদের সঙ্গে পোস্তার রাজার বুলবুলিদের লড়াই হবে, দাগাতে হবে জায়গাটা। তাবু কটা পড়েছে? 25টা, গুরুত্বপূর্ণ লাইন। তারপর দেখুন পালকি বেয়ারা হুম হুম করে চলে যাচ্ছে, মা ঠাকুরন বলছে। এবং এখানে বরফ, বেলফুল, জয়নগরের মোয়ার কথা আমরা পাবো। এরপর যুবকের একটা গান আমরা এখানে দেখতে পাচ্ছি, দেশি তৈশি বাবুরা সব মাথায় থাক, এটা একটা গান, পুরো গানটা পড়তে হবে। যুবক বলছে এই যে সাহেবী খোশ পোশাকির হদ্দ কিনবেন নাকি? কি বইয়ের কথা বলা হয়েছে? গুপ্ত কন্যার গুপ্ত কথা কিনবেন নাকি? প্রিয় বলছে ক্লিয়ার আউট। তারপরে যুবক আবার একটা গান করছে, ঘোর কলি ভাই আর তো টেকে না। এই গানটাও কিন্তু আমাদেরকে পুরোটা জানতে হবে। এবং ময়না, সেদিন দেখলাম একটা ছাতার তলায় 12টা লোক, কিন্তু কারোর গায়ে জল লাগছে না, কি করে বলো? জানি না, বৃষ্টি ছিল না। এরকম মজাদায়ক কথাবার্তা হচ্ছে। এরপরে দোকানদার বলছে যে শরবত দেব সাহেব, কি কি আছে শরবতের নামগুলো পরপর মনে রাখতে হবে। খুরকানাই, চতুর্দোলা, ভার্জিন, গোলাপ, ম্যাকিনটস, বশিরুদ্দি। এবং প্রিয় খেতে চেয়েছিল হচ্ছে চতুর্দোলা। প্রিয় যে সিগারেট খাচ্ছে তার নাম হচ্ছে বার্ডসাই, দেখুন আছে লেখা। মহাকবি মাইকেল দুটো জিনিস বিদেশ থেকে প্রচলন করে গেছেন, একটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ আর একটা হচ্ছে সিগারেট। ময়না, না সব বেটা গুড়গুড় করে টানে। হাড়ছড়া কেমন দেখছো চাঁদ? হাড়ছড়া পেয়েছে সে কে দিয়েছে? কোন নগরের ক্যাবলা মিত্তির দিয়েছে, হ্যামিল্টনের দোকান থেকে গড়িয়ে। প্রিয় একটা গান গাইছে গুনগুন করে, বধূ যে দেয় আমি তারি, চড়ে কুক সাহেবের গাড়ি, যাব হ্যামিল্টনের বাড়ি, বেছে বেছে মনের মতন আনবো জুয়েলারি। খুব গুরুত্বপূর্ণ 4 লাইন, এটা একটা গান পাচ্ছি প্রিয়র। তারপরে ময়না বলছে এখন ছটা প্লেতে পাঠ করে সেরেছে, আর বাংলাদেশে যত বাবু আছে সব হেরাহেরি করে লেগেছে আর কি। হিংসে হচ্ছে বুঝি? ময়না বলছে। কি হেতু হিংসা হবে? আই হেট দেম। প্রিয় বলছে কাল বাড়ি ফিরেছি, হাতে ছিল বার্সাই, মানে কি ঘটনা ঘটেছে সেটা বলছে, যে গুরুজনের সামনে ধূমপান করতে লজ্জা হয় না ইত্যাদি বলেছে। প্রিয় কুরুক্ষেত্র, তারপরে কি হলো? কুরুক্ষেত্র হয়েছে প্রিয়র বাড়িতে ওয়াটারলুর যুদ্ধ। এখানে দেখুন যুবক বলছে ইন্দ্র সাহার চালের আড়ত ওই দিকে, সেই চাল নিয়ে যাচ্ছিল জাহাজ ঘাটায়, দাগাতে হবে। ইন্দ্র সাহার চালের আড়তের কথা বলছে, কোথায় যাচ্ছিল? ল্যাম্বো সাহেবের কথা রয়েছে। এরপর দেখুন এখানে খুব একটা সেরকম কিছু নেই। নেক্সট পেজে আমার বইতে 67 নম্বর পেজ, এখানে দেখুন গৌরচন্দ্রিকা চলবে ঘণ্টাখানেক অন্তত, এদিকে হাহাকার, ওইদিকে বুলবুলির লড়াই, ইহা এক প্রহসন। কথাটা কে বলছে? প্রিয়। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এদিকে হাহাকার হচ্ছে, ওদিকে বুলবুলির লড়াই হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। আচ্ছা, তারপরে বলছে অমৃতবাজার পত্রিকা, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি অমৃতবাজার পত্রিকায় পত্র লিখব, কে বলছে? প্রিয়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে বক্তৃতা দেব, বলবো ব্রিটিশ জলদস্যুর অত্যাচারে যখন দেশ গোরস্থানে পরিণত, তখন বাবুগণ হিন্দুয়ানি, মদ, পতিতা, বুলবুলি, ময়ূরবাহন নাটক লইয়া কালাতিপাত করিতেছেন। এরপরে প্রিয় আবার বলছেন মাই ফলেন কাপ, ওয়ান কাইন্ড উইশ ফ্রম দি। এই কবিতা কে লিখেছিলেন? ডিরোজিও। তারপর 50 বৎসর কেটে গেছে, কোনো বাঞ্চত জাগলো না। বা তারপরে বালা গদিস্তার ইত্যাদি, এখানে দেখা যাচ্ছে অস্ত্র, লাঠি, বললাম ইত্যাদি। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নেই। এখানে একটা দিয়েছে, তাহাকে গ্রেপ্তারের পূর্বক 5 বৎসর পর্যন্ত হরিংবাটিতে প্রেসিডেন্সি কয়েদখানার আটক রাখা চলিবে, হুকুম হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর বাহাদুর। এরপরে দেখুন 5 নম্বর, এখানে বলছে যে বেঙ্গলের থিয়েটার বেনিবাবুর সাজঘর, থিয়েটারের সাজঘরের কি কি হয়েছে পরপর আমাদেরকে জানতে হবে। গড়গড়াটা দাঁড়িয়ে আছে, 4টি উজ্জ্বল বাতি, সংযোজন আয়না। আপনারা পুরো আমার বইতে পুরোটা ব্র্যাকেট করা আছে, আপনারা চাইলে দাগিয়ে দাগিয়ে 1 নম্বর 2 নম্বর করেও লিখে যেতে পারেন। এখানে ইনফরমেশন পাচ্ছি হচ্ছে নিমচাঁদ বেশি হচ্ছে বেনিবাবু, প্রিয়র হাতে একটা বিরাট খাতা। আচ্ছা, সাধু, আচ্ছা আপনি যে বলেন ইংরেজি জানেন না, তাহলে নিমচাঁদ করেন কিভাবে? স্টেজে তো ইংরেজি তুবড়ি ছোটে। বেনির একটা ইংরেজি কথা আমরা এখানে পাবো।
বাবা প্রিয়নাথ জানবাজারে এক ফিরিঙ্গি বাস করেন, তার নাম কোয়েলহো। তার কাছে ইংরেজি শিখেছিলেন নাটকের জন্য বেনি। এই জায়গাটা দাগাতে হবে, কার কাছে শিখেছেন। বেনি আজ একের তিন সিনে উইংসের পেছনে কথা কইছিলে কেন? কততে? 1-3। গ্রেট ন্যাশনাল গজদানন্দ ধরেছে। আমি মদ খাই না উকিল জগদানন্দ বাবুর নাম শুনেছেন? কোনো উকিল টুকিলের নাম শুনিনি বাবা। একজন ব্যারিস্টারের নাম জানি, মাইকেল মধুসূদন দত্ত, ইংল্যান্ডের যুবরাজ, প্রিন্স অফ ওয়েলস এদেশে এসেছেন। গুরুত্বপূর্ণ জায়গা। প্রিয় বলছে সেই প্রিন্স ওয়েলসের উকিল জগদানন্দ নিয়ে গেছিলেন তার বকুলবাগানের বাড়ির অন্তঃপুরে। ব্রিটিশের পা চাটা গোলাম বউদের বাড়ি থেকে বেরোতে দেয় না, কেননা বাবু হিন্দু, কিন্তু সাহেব প্রভুকে অন্দরে নিয়ে গিয়ে বউ দেখিয়ে মোসাহেবি করে হিন্দু করতে পারেনি, মোসাহেবি করতে হিন্দু আনিতে বাঁধেনি। সেই জগদানন্দকে ব্যঙ্গ করে গ্রেট ন্যাশনাল নাটক যেটা করতে চলেছে সেটা হচ্ছে গজদানন্দ। গান লিখছেন কে? গিরিশ নিজে। গুরুত্বপূর্ণ জায়গা, পুরোটা মনে রাখতে হবে। এরপর দেখুন বেনির কিছুটা এসে 3 মাস একটানা ফুল হাউস, মানে তারা যে নাটক করছে সেটা সম্পর্কে বলছে। গ্রেট ন্যাশনাল বাপের জন্মে দেখেছে এমন প্রিয়। রোম পুড়িতেছে আর সম্রাট বেলা বাজাইতেছেন। আজকেও চাপাতলা, হাড়িঘাটা, মেছো বাজারের গোড়ার দর কারো মানুষের মেরে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে যখন আপনি অকিঞ্চিতকর একটা নাটকে আচা ভুয়া সঙের মতন লাফাচ্ছেন, ওদিকে আমার দেশবাসী পরিহিত হচ্ছে। গুরুত্বপূর্ণ উক্তি। কার উক্তি? প্রিয়নাথের উক্তি। অকিঞ্চিতকর নাটক ইত্যাদি। দীনবন্ধু মিত্র নাটক লিখতে জানেন না, যা জানো সব তুমি। হ্যাঁ আমি জানি, আজকের নাটক লিখবো আমি। আচ্ছা, বেঞ্চিত কিঞ্চিত জলযোগ করে এরপরে অনেকটা লাইন পরে শেষের দিকে একটা ইনফরমেশন রয়েছে। বেনি তার বিক্রি হয়েছে কত? বীরকৃষ্ণকে বলছে 700, এক রাতে 769 টাকা বিক্রি হয়েছে। আবার কি চাই? নাটকটার নাম অভিনয় করছে সধবার একাদশী। বেনি। প্রিয়নাথ, প্রিয়নাথ তুমি না দিনকে দিন একটা জানোয়ার হয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে আমরা দেখতে পেয়েছি বীরকৃষ্ণকে নিয়ে কথা বলছে, গালাগালি করছে হচ্ছে বেনি এবং প্রিয়নাথ, এবং সেই সময় চলে আসে বীরকৃষ্ণ, সেটা নিয়ে বলছে। বীর বলছে আর আপনি বলেছেন বাঞ্চত, থতমতকে প্রমাণ। এই সকল কথায় আমি ব্যথা পেয়েছি, বুঝলাম আড়ালে মশাইরা আমাকে নিয়ে গাল দেন। আচ্ছা, বীরকৃষ্ণ বলছেন এবার পঞ্চাননশীল সম্প্রতি আমার 3.5 লাখ টাকা লোকসান করে দিয়েছে, দাগাতে হবে। এরপর দেখুন এখানেই বলছে 3.5 লাখ টাকা লস খেয়ে আমি ঠিক করেছি থিয়েটার ব্যবসা ছেড়ে দেবো। গুরুত্বপূর্ণ জায়গা। আবার বেনি বলছে গত 3 মাসে 38,000 টাকা তুলে দিয়েছি আপনাকে। কত? 38,000 টাকা। তারপরে বলছে লস, এটুকু মুনাফাতে আমার লস বলেই ধরি। এরপরে শ্যাম্পেন খাচ্ছেন, এরপরে তাকে একটা বৃহদাকার দলিল দেন, এবং এই দলিলে কি লেখা আছে এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত লেখা রয়েছে, প্রথমত শ্যামবাজারে আমার যে গড়বিলি জমিটুকু সেটা বেঙ্গল অপেরাকে দিয়ে দেব, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ওখানে বেঙ্গল অপেরার নিজের থিয়েটার তৈরির জন্য আমি 8,000 টাকা দেবো, এটা 2 নম্বর। তৃতীয়ত হচ্ছে তারপর আমি আর এই থিয়েটারের ঝামেলাতে নেই, স্বত্বাধিকারী হবেন আপনি নিজে। পরপর মনে রাখতে হবে কি কি বলেছিল। এবং এখানে আমরা জানি এর বদলে কি চান, এর বদলে তিনি ময়নাকে চান, এরপরে আমরা দেখতে পাবো। আচ্ছা, আমি এখনো অভিমন্যু রথী, বেনি বলছে। খুশি হয়েছি 3 নম্বরটায় আপনি আর থাকছেন না, বঙ্কিম দীনবন্ধুর ওপর আবার মানে আর যে দবদবা সেটা চালানো চলবে না। আচ্ছা প্রিয়, আগে ব্যাপারটা বুঝুন, মানে এর বদলে কি চাইছে। এইবার বেনির কোথাও মনে হয়েছে সত্যিই তো এর বদলে কি চাইছে। আচ্ছা, সেখানে বলছে এবার আমরা জানতে পারি মানে মূল জায়গাটা। বীরকৃষ্ণ বলছে ধোপাপুকুর লেনের বাড়িটা লিখে দেব, আর গয়না টয়না সে মহাশয়কে আর ভাবতে হবে না। কাকে লিখে দেবে? ময়নার কথা বলা হচ্ছে। বীর বলছে, বেনি বলছে থিয়েটার করতে দেবেন তো? নিশ্চয়ই, তাহলে তো আপত্তির কিছুই নেই। আপত্তির কিছু আর দেখেন কি? আপত্তি থাকলে আর পাচ্ছেন কোথায়? আচ্ছা, দলিল পকেটে নিয়ে এই ব্যবস্থা করুন, সব হবে, আর না করুন সব তুলে দেব উঠি আজ। ও হ্যাঁ, মুক্তাগাছার রায়রা বলছিল ওদের বংশধরের অন্নপ্রাশনের ওদের বাড়িতে থিয়েটার করতে যাবেন,
জায়গাটা দেখাতে হবে কে বলছে। বেনি বলছে আমরা ভাড়াটে নাচের দল মনে করেন যে বড় লোকের বাড়ির উঠোনে গিয়ে গাইব? ও আচ্ছা, দেখুন আমি কোনো ভদ্র মেয়ে রাখিনি, কেন বউকে রেখেছেন? আচ্ছা, এর পরবর্তী গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ময়না বলছে যে তারা এবার শর্তগুলো শুনতে পেয়েছে, শুনে খুব খুশি, কারণ বিশেষ করে খুশি হচ্ছে যে বীরকৃষ্ণ আর তাদের মধ্যে থাকবে না। তাই বলছে আমি কালীঘাটে জোড়া পাঠা বলি দেবো, আর কি জোড়া পাঠা দেবো। শয়তানটা এমনভাবে তাকায় মনে হয় আমার জামা নেই। ময়না বলছে বসু, জানিস ময়না, বাবুতে আমাতে আর হরবাবুতে মিলে 4 বছর আগে থিয়েটার বাড়ির নকশা করেছি। এটাই আগের দিন আমি বলছিলাম যে কারা কারা এই এই থিয়েটারটাকে নিয়ে স্বপ্ন দেখেছেন। সেটা হচ্ছে বেনি, আর ওখান থেকে হচ্ছে বসুন্ধরা এবং হচ্ছে হর, 4 বছর ধরে। তারপরে প্রিয় বলছে স্টপ ইট, কালনেমির লঙ্কা ভাগটা পরে করবেন, আগে জিজ্ঞেস করুন কি মূল্যে বেনিবাবু থিয়েটার দিচ্ছেন। এরপরে জানতে পারা গেল মূল্য হচ্ছে ময়নাকে বেচে দিতে হবে তার কাছে। বসুন্ধরা বলছে বেনির কথা দেখুন, কথাগুলো অত নাটুকে করে, মানে এখানে কথাটা শোনার পরে সে আর্তনাদ করে উঠছে এবং বসু বলছে মেয়েটাকে বেচে দিলেন বাবু? কথাগুলো অত নাটুকে করে ছাড়ার কোনো দরকার নেই। বাড়ি দেবে, গয়না দেবে, পাত্রানি করে রাখবে, মেয়ে আমাদের সুপাত্তরেই পড়লো। আর মনটা, মেয়েটার মনেও তোমরা গয়না পরাবে নাকি? ও ছিল রাস্তার ভিখিরি, যা পাচ্ছে পড়তে যাবে। ময়নার এবার ডায়লগটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভিখিরি যখন ছিলাম তখন তরকারি বেচে পেট চালাতাম, এখন এমন ভদ্র মহিলা বানিয়েছো বেশ্যাবৃত্তি ছাড়া পথ নেই। আচ্ছা, এই নিয়ে কথা হয়। এরপরে অনেকটা লাইন পরে দেখা যাচ্ছে যে প্রিয় বলছে আপনার কোনো মরালিটি নেই, নীতিবোধ ন্যায়বোধ এসব আপনার ধাতে নেই। বেনি, নীতিবোধ নিয়ে চললে আর থিয়েটার করতে হতো না এই দেশে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। প্রিয় বলছে তাই বলে মেয়েটার সতীত্বকে বাজি রেখে পাশা খেলবেন? এই লাইনটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আপাত অর্থে মনে হতে পারে এই লাইনটা বেনির বসুন্ধরা বলছে যে তাই বলে মেয়েটার সতীত্বকে বাজি রেখে পাশা খেলবেন, কিন্তু এই কথাটা কিন্তু প্রিয়নাথ বলছে। তাই জায়গাটা পড়তে হবে। এরপরে সতীত্ব সেটা একটা কুসংস্কার। যতই সাহেবি পোশাক পরো না কেন প্রিয়নাথ মল্লিক, আসলে তোমার মনটা পড়ে আছে হিন্দুয়ানির আস্থা করে। সতীত্ব টতীত্ব আমি মানি না। বীরকেষ্ট ওকে ছুলেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন পবিত্র সোনার অঙ্গ ওর নয়। একালে আর সীতা সাবিত্রীদের দরকার নেই। কলকাতায় বাবুর দল ওদের ভিটে ছাড়া করেছেন। যাকে ময়না ঘেন্না করে তার সঙ্গে জোর করে গাঁটছড়া বেঁধে দেওয়ার চেয়ে তাকে মেরে ফেলতেই পারো, বসু বলছে। এরপর হচ্ছে বেনি বলছে ময়নার মতন মূলধন আমার হাতে থাকতে দাও ছেড়ে দেব? কথাবার্তাটা কিরকম? বসু বলছে কথাগুলো বলছো বীরকেষ্টর মতোই, মূলধন দাও ব্যবসা। তুমি থিয়েটার খুলছো না খুলতে যাচ্ছ গদি, দোকান, দালালির আপিস, সেখানে ময়নার সতীত্ব বিক্রি হবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা দেখতে পাবো যে প্রিয়নাথ তাকে এখান থেকে নিয়ে যেতে চাইবে এবং বসুও বলবে যে প্রিয়নাথ তুমি ময়নাকে এখান থেকে নিয়ে যাও, কিন্তু সে যেতে চাইবে না। এই জায়গাটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে বেনির একটা ডায়লগ খুব সুন্দর, এ কে, এ তো আমারই সৃষ্টি, এর সবটাই তো আমার। এরপরে ময়না কাঁদছে এবং ময়না তাকে বলছে যে তুই এখান থেকে চলে যা এবং সংসার কর, কিন্তু দেখা যাচ্ছে যে ময়না যেতে চাইছে না। 15 বছর এবার এরপরে আমরা দেখতে পাবো যে ময়না বলছে দারিদ্রকে আমি ঘৃণা করি, সোপান বেয়ে ধীরে ধীরে উঠেছি। কেন যেতে চাইছে না এর কারণটা এখানে আমরা পাবো। গায়ে গয়না উঠেছে, পায়ের কাছে হাত জোর করে ধর্ণা দিয়ে পড়ে, গেরস্থ ঘরের ঝিগিরি আমি আর করতে পারবো না। এখানে বসু বলছে 15 তার জীবনের ঘটনা এখানে আমরা জানতে পারি। এখানে ইনফরমেশন পাবো আমরা কি 15 বছর বয়সে এক রাজা বাহাদুর, তার নাম বলবো না, আমাকে চুরি করে নিয়ে যায়। তার শখ মিটে গেল শিগগির। তারপর দেহ বেঁচে পেট চালিয়েছি বহু বছর, আর একাকিত্বের একটা দিকবিদিক প্রান্তরে ঘুরে বেরিয়েছি ইত্যাদি। তুমি আমার সেই অসম্পূর্ণ স্বপ্ন ময়না, তোমার সংসার হোক, কোলে রাঙা ছেলে আসুক, তোমার মধ্যে আমি পূর্ণ হই। ময়না বলছে আমি কলকাতা পেয়েছি হাতের মুঠোয়, আমি ওই বাবুদের পেয়েছি পায়ের তলায়।
আর অভিনয় করে আমি কখনো হয়েছি রাজকুমারী, কখনো নবীনা তপস্বিনী, কখনো রুদ্ররস সম্রাজ্ঞী রিজিয়া। সেই সব আমি ছাড়বো না, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এরপর দেখা যাচ্ছে সে বলছে যে আমার রাগ বেশি তাই ভয় নেই। বীরকৃষ্ণ মন্টিতের দোকান থেকে গড়িয়ে এনেছি। বীরকৃষ্ণ দৃশ্যতে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমায় মানাবে ভালো বিধুমুখী। এই গেল এখানে এই দৃশ্য। এরপরে আসছি হচ্ছে আমরা 6 নম্বরে। এখানে দেখুন, এখানে যে বিষয়টা বলছে, ইনফরমেশনের জায়গাগুলো আমি একটু জাস্ট বেশি করে বলছি। সেটা হচ্ছে প্রথম কোথায় ঘটনাটা ঘটেছে সেটা পড়তে হবে। যে স্টেজে ড্রেস রিহার্সাল চলছে, এখানে ওখানে আলো, মই, রঙের হাড়ি ইত্যাদি রয়েছে। নটবর পেছনে একটা সিন আঁকছে। বেনি ঘন ঘন মদ খাচ্ছেন, তিতুমিরের পাঠ বলছেন। জলদ কি করছে, বন্দি মাগুয়ারের পাঠ বলছে। এই জায়গাটা বেনি হচ্ছে, সাহেব তোমরা আমাদের দেশে এলে কেন? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমরা তো ছিলাম ভাই ভাই গলাগলি করে হিন্দু মুসলমানে প্রীতির বাহু বেঁধে। এই যে সংলাপটা উচ্চারণ করছেন বেনি, সেটা কিন্তু তিতুমির নাটকের, সেটা বলতে শুরু করে দিচ্ছে। বসু বলছে, কেন এসেছে জানো না তিতুমির? এরা হারমাত জলদস্যু, এসেছে লুট করতে। খুব গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে দেখা যাচ্ছে বেনি জানতে পারে যে অমৃতলালের হীরক চূর্ণ নাটকে কত সাহেব এলো, কেউ তো এমন হোঁচট খাওয়া কথা বলেনি, মানে জলদ যেভাবে কথা বলছিল। আচ্ছা, হর বলছে বঙ্গলক্ষ্মীর প্রবেশ গীত পাণ্ডুলিপি রেখে। নটবর, এই তেল গড়িয়ে গেছে, এই তেল গড়িয়ে গেছে, স্টেজে তেল পড়েছে, সবাই জল ঢালো করতে থাকে। যাক, প্লে তাহলে লাগবে, তেলে জলে এক হয়েছে, এই নাটকের মান নেই। কে বলেছে? গোবর। হর কি বলছে? হর বলছে ওসব কুসংস্কারের দরকার নেই, ওসব কুসংস্কারের দরকার নেই, প্রিয়নাথ মল্লিকের কলমের জোরেই বই ধরবে। জায়গাটা গুরুত্বপূর্ণ, দাগাতে হবে কে কথাটা বলছে। এরপর বলছে হিন্দু কলেজের বাবু হচ্ছে প্রিয়নাথ মল্লিক, নাটক লেখেন ভালো, বেনি। তারপরে হর হচ্ছে স্নানের ঘরে সেদিন দেখি সাবান মুড়ে পলাশির যুদ্ধ 178। আবার একটা ইনফরমেশন, 178 নম্বর পৃষ্ঠা পলাশির যুদ্ধে স্নানের ঘরে ছিল। কামিনী, রাত 12টা বাজে মহলা চলবে, বেনি। হ্যাঁ, তা বীরকৃষ্ণর পাটরানি তো গতর আনলেন না এখনো। কথাটা ভদ্রভাবে বলো পেয়ারা, নইলে দল থেকে কান ধরে বার করে দেব। এরপরে আমরা ময়নাকে ঢুকতে দেখি। ময়না বলছে দেরি হয়ে যাওয়ার কারণ কি বলছে, তোমার কর্তার বড় ছেলের জন্মদিনের খাওয়া দাওয়া ছিল, তার বউ শাশুড়িটা ছাড়লো না। আচ্ছা, এই হচ্ছে কারণ বলছে। মিষ্টি নিয়ে এসেছে, এনেছে মিষ্টি। আমার টুকটুকি, টুকটুকি নাম দিয়েছে ময়নাকে। টুকটুকি বলল মিষ্টি চাই। টুকটুকি আবার কে? ও আমাকে টুকটুকি বলে ডাকে। ও উফ, আঙুর মা, এসো ভাই সবাইকে মিষ্টি দাও। গেল। ময়না বলছে এবার মানে কিছুটা অহংকার ঠিক নয়, বেনির যে কাজটা করেছে তার যে একটা মর্মে জ্বালা ময়নার, সেটা তো অবশ্যই রয়েছে। এবং সেই বিষয়টা কোথাও বেরিয়ে আসছে তার কথার মধ্যে, কোনো রাগে অভিমানে। বলছে কম্পাস গাড়ি হাঁকাই, তোমাদের মেয়ে কি জলে পড়েছে না কি ভাবো? কই দাও সবাইকে মিষ্টি দাও। কর্তার বড় ছেলের জন্মদিন, সেই ছেলের আবার এক বউ, দুজন রক্ষিতা। বাপের বাড়ি এলাম, মিষ্টি খাওয়াবো না? এই বিষয়গুলো এখানে হচ্ছে। এরপর দেখুন পরের পেজে একটা ইনফরমেশন পাচ্ছি, বেনি সে ঘোড়া রাস্তা বলে চাকরি নিয়েছে। কে? প্রিয়নাথ। দেখা করতে হলে মল ঝমঝম করতে করতে চলে দাও সিঁদুরে পট্টি রাস্তা বলে। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাবো যে ময়নার একটা গান, স্বদেশ আমার কি বা জ্যোতির্মণ্ডলী, এখানে আবার একটা গান আমরা পাচ্ছি। তারপরে দেখা যাচ্ছে যে তারা বারবারই ওই তিতুমির নাটকের মানে শ্লোক বা কি বলবো সংলাপ ইত্যাদি বলে ফেলছে। আচ্ছা, বীর থামো থামো টুকু থামো, যদু তার মানে আপনি থামতে বলার কে? রিহার্সালের সময় বাইরের লোকেরা কথা বলবেন না মোটে। নটবর বলছে। বীর টুকটুকিকে থামতে বললাম কারণ এই নাটক তো হচ্ছে না, গান শুনেই বুঝলাম। এটা যেন কি নাম? তিতুমির। তার মানে তিতুমির নাটকেরই অভিনয় করছিল। বীরকৃষ্ণ এখানে বলছে, মানে ভয় দেখেই বলছে যে আজকে কি হয়েছে, উপেন দাস, অমৃতলাল, ভুবন নিয়োগী,
মহেন্দ্র বাবু, মতিসুর এদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই কথা শোনার পর আর সেটা নিয়ে আর করতে চাইল না। আচ্ছা, গ্রেট ন্যাশনাল থিয়েটারের একটা পোস্টারের সামনে তাতে কি সতী কি কলঙ্কিনী নাটক বিজ্ঞাপিত, গুরুত্বপূর্ণ জায়গা। গোস্তিদার, পরপর নাটকগুলো মনে রাখবেন। যেহেতু ভারত সরকারের নিকট ইহা সাবুত হয় যে মোকাম কলিকাতা গ্রেট ন্যাশনাল থিয়েটারের গজদানন্দ নাটক, পুলিশ অফ পিগ অ্যান্ড শিপ নাটক, সুরেন্দ্র বিনোদিনী নাটক এবং সতী কি কলঙ্কিনী নাটক অশ্লীলতা ও রাজদ্রোহ দোষে দুষ্ট, সুতরাং সন 1876 নাট্য নিয়ন্ত্রণ অর্ডিন্যান্স জারি হলো। এই কারণেই তো মূল এই বিষয়টা বোঝাতে, সেই সময়ের প্রেক্ষাপটটা তুলে ধরতেই নাটকটা লেখা। তো এখানে সেই মূল বিষয়টা আমরা জানতে পারছি। এরপরে আমরা একটু এগিয়ে আসি। বেনি বলছে বিকৃত স্বরে, যাক পথের কাঁটারা দূর হলো, গ্রেট ন্যাশনাল উঠে গেল, অর্ধেন্দু আর গিরিশকে ধরলো না কেন, আরও নিশ্চিন্ত হওয়া যেত। আচ্ছা, এরপরে বীরকৃষ্ণ বলছে তিতুমির হচ্ছে না, ওই দীনবন্ধু মিত্তিরের কি কুমারীর পথ্যি নাটকটাই প্রচলন করুন। এখানে আবার বলছে কুমারীর পথ্যি ডাকাতে হবে। ইউমিন সধবার একাদশী, মানে কোন নাম কোথায় নিয়ে গেছে। এরপরে দেখা যায় যে সেই নিয়েই কথা হচ্ছে, সধবার একাদশী নাটকের নাম নিয়ে। এবং ময়না জানাচ্ছে যে প্রিয়নাথের নাম করলেই তাকে মারতে আসে এবং তাকে মারধর করে ইত্যাদি। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই। এরপরে বীর বলছে বলো টুকটুকি কাঞ্চনের পাঠ বলো। বলবো ক্যাপ্টেন বাবু, সধবার একাদশীর পাঠ বলি? মাইরি ভাই, আমি কেবল তোমার অনুরোধে এলাম। আদুরে ছেলে আমার ঘরের মাগ করে তুলেছে, কারোর কাছে যেতে দেয় না। কোথায় প্লে হবে ক্যাপ্টেন বাবু? কি হচ্ছে ময়না? প্লে হবে থিয়েটারে, আবার কোথায়? না, বীরকেষ্টুবাবুর উঠানে। এই থিয়েটার এখন বড় লোকের উঠোন। ঠাট্টা করে কিন্তু ময়না এখানে খুব সত্যি কথা বলে দিল। এরপর বীরকৃষ্ণ বলছে রবিবার তো অভিনয়, আমি দেখতে আসব। কবে অভিনয়টা হবে সেটা হচ্ছে রবিবার। বেনি বলছে আঙুর করবে কাঞ্চন। ঠিক আছে, আঙুর কি পাঠ করবে? কাঞ্চনের পাঠ করবে। এরপরে আবার কিছুটা এগিয়ে আমরা বেনির কথা জানতে পারছি। তার উদ্দেশ্যে চেঁচান দেশপ্রেম। দেশপ্রেম দেখাতে হয় মেটিয়া বুরুজ গিয়ে ওয়াজেদ আলী শাহর হারেমে ঢোকো, বসুন্ধরার পুনঃপ্রবেশ, হাতে শার্ট ধরাস করে সেগুলো ফেলেন বসু। উপকার, ইংরেজ হারমাত জলদস্যু এসেছে লুট করতে। নারীর সতীত্ব নাশ করে সোনার ভারত ছাড়খাড় করে চলে যাবে সপ্তডিঙা ভেসে। খুব গুরুত্বপূর্ণ জায়গা, বসু বলছে। বেনি বলছে প্রিয়নাথ মল্লিকের শেষ রাখতে নেই, পাতা ছেড়েন। কোথাও না কোথাও তাদের মধ্যে এই তিতুমির নাটকের বিষয়টা বা একটা দেশাত্মবোধক ব্যাপার বা ইংরেজদের অত্যাচার, এগুলো আস্তে আস্তে জাগরিত হচ্ছে এবং তার ফলে কোথাও তারা সেই তিতুমির নাটকের সংলাপ বারবার করে বলতে শুরু করছে। শালা ঘোড়া রাস্তা বলে কাজ করে আর মুখে মারিতং জগৎ। বেনি বলছে প্রিয় সম্পর্কে। বসু বলছে না ক্যাপ্টেন বাবু, আপনার হাত থেকে প্রসাদ নেব না। বেনি গ্লাস বাড়িয়ে থাকেন কিছুক্ষণ, আশেপাশে নেমে আসে অন্ধকার ক্ষুদ্র এক আলোকে বৃত্তের মতো। অর্থাৎ বেনি বসুকে যখন মদ দিতে যাচ্ছিলেন গ্লাসে ঢেলে, আগে যেরকমভাবে খেতেন এবার তিনি আর খেতে চাইলেন না বসুন্ধরা। কারণ একমাত্র ইংরেজদের ভয় এই বিষয়টা বন্ধ করা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ময়নাকে বেঁচে দেওয়া, এটা একটা বড় বিষয়। তার ফলে বসুর কাছে মানে বেনি মাধবের সেই জায়গাটা নেই, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখুন অনেকটা এগিয়ে গিয়ে প্রিয়নাথকে আমরা দেখব। প্রিয়নাথের প্রবেশ হচ্ছে এবার দরিদ্র স্টেবল বয়ের বেশে, হাতে বুরুষ। তিনি বলছেন দেখুন, হার মানব না, সব তো ছেড়েছি। পিতৃগৃহের রাজসিক বৈভব, মাতৃক্রোড়ের স্নেহ সিঞ্চন, আমি স্বেচ্ছায় বরণ করেছি ক্লেশ আর দারিদ্র, বিকজ অফ বিলিভ। খুব গুরুত্বপূর্ণ জায়গা। প্রিয় বলছে বসুন্ধরা, অর্ধেন্দু শেখর আমার গুরু, জীবের জড়তা কাটবার জন্য মধুসূদনের কবিতা শোনাতেন। কি শোনাতেন? মধুসূদনের কবিতা। আচ্ছা,
এরপরে দেখা যাচ্ছে যে বসুর যে কথাটা শোনা যাচ্ছে, যে দেশে ভেদি বারিদ মণ্ডলে তুষারে ব্যাপিত বাস ঊর্ধ্ব কলেবর। এটাও পরপর মনে রাখতে হবে উক্তিটা, কারণ বেনির বসুন্ধরার একটা গুরুত্বপূর্ণ উক্তি এবং পরপর লিখতে দিতে পারে। নিহত কৃষকদের মৃতদেহ বসুন্ধরা প্রণাম করছেন ইত্যাদি। 7 নম্বর যে পর্বটা, সেখানে আমরা দেখব দাগাতে হবে বেঙ্গল অপেরার রঙ্গমঞ্চ এবং সামনের বকস দুটি একসঙ্গে দৃশ্যমান, পুরো প্রথম থেকে শেষ অবধি। এবং এখানে মূল জায়গাগুলো মনে রাখা, সধবার একাদশীর অভিনয় চলছে, কে কিসে অভিনয় করছে। অটল বেশি হচ্ছে জলদ, নিমচাঁদ বেশি বেনি, রামমাণিক্য বেশি যদু, ভোলানাথ বেশি হর, কেনারাম বেশি গোবর, এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। তারপরে তাদের এই অভিনয় চলছে। জলদ বলছে, তুই দেখছি বাঙালের বাবাহাল, বেনি ভোলার মস্তকে চপেটাঘাত করিয়া, দিস ইজ মাই অ্যানশিয়েন্ট, দিস ইজ মাই রাইট হ্যান্ড, দিস ইজ মাই লেফট হ্যান্ড। জলদ, এবার তুই শেক্সপিয়ার বলছিস, মানে অটল চরিত্রে বলছে, এবার তুই শেক্সপিয়ার বলছিস, তার আর কোনো সন্দেহ নেই, মানে সন্দেহ নেই। আমরা এই প্লেটা হেয়ার সাহেবের স্কুলে পড়েছিলাম। কোথায় পড়েছিল? হেয়ার সাহেবের স্কুলে। প্লেটার নামটা কি? মার্চেন্ট অফ ভেনিস, ভেনারিয়ালস। আমরা অনেকবার পড়েছি। গুরুত্বপূর্ণ জায়গা মনে রাখতে হবে। এখানে আর সেরকম গুরুত্বপূর্ণ মানে খুব একটা জায়গা নেই, আমাদের সংলাপগুলো পড়ে পড়ে জাস্ট জায়গাটা মনে রাখতে হবে, ঘটনাটা কি ঘটলো। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে একটা গান আমরা পাবো। আচ্ছা আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে তারা সধবার একাদশী নাটক অভিনয় করতে করতে আবার তিতুমির নাটকেই ঢুকে গেছে, এবং সেখানে দেখা যাচ্ছে বসু ছুড়ে দিচ্ছে জলদের টুপি আর কোট, এবং তারা সেই ডায়লগই দিচ্ছে, বেনি তখন তিতুমির হয়ে গেছে। বসু এবার বলছে, সেই তিতুমিরের সংলাপ বলছে, কেন এসেছে জানো না তিতুমির, এরা হারমার জলদস্যু, এসেছে লুট করতে। ঠিক এই কথাটা আমরা আগেও শুনেছি, কারণ রিহার্সালেও এইটাই প্রথমে রিহার্সাল হচ্ছিল এবং সেটাই বেরিয়ে আসে তাদেরকে দেখে। বিশেষ করে যারা নাটকটা দেখতে এসছে সেই সাহেবদেরকে দেখে আরও রাগ তৈরি হয়। কামিনীর এবার একটা গান পাবো, স্বদেশ আমার কিবা জ্যোতির্মণ্ডলী, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এরপর লাস্টে একদম দেখব যে বেনি বলছে, মাগুয়ার তোমাদের খুঁজে ফিরি বারাসাতে নারকেল বেরিয়ায়। কোথায় কোথায়? বারাসাতে নারকেল বেরিয়ায়। যত নারীর সর্বনাশ করেছো, যত চাষিরে চাবুক মেরে হত্যা করেছো, ঠিক আছে, সকলের প্রতিশোধ আজ আমার এই বাহুতে। শেষ লাইন ল্যাম্বার্ট বলছে, ইউ উইল পে ফর দিস, আই সোয়ার ইউ উইল পে ফর দিস। মানে এই যে তোমরা কাজটা করলে তোমাদের আমি দেখে নেব, দেখব। যদুর শেষ একটি গান দিয়ে, যদুর মানে গান দিয়ে শেষ হচ্ছে, শুনো গো ভারতভূমি, কত নিদ্রা যাবে তুমি, উঠো তেজ ঘুমঘোর, হইল হইল ভোর, দিন করো প্রাচীরে উদয়। ল্যাম্বার্টের রক্তচক্ষুকে তুচ্ছ করে অভিনেতারা সমবেত গানে কাঁপিয়ে দেন প্রেক্ষাগৃহ। তাহলে এই হচ্ছে আমাদের টিনের তলোয়ার নাটকের পুরো ঘটনাটা, যেখানে আমরা 7খানা মানে পর্ব পেলাম বা পরিচ্ছেদ পেলাম বা অধ্যায় বলতে পারি, 7টা অধ্যায় আমরা পেলাম। এই 7টা অধ্যায় মোটামুটি 10টা গান পাচ্ছি। কোন কোন জায়গায় কী গান পাচ্ছি, কার গান পাচ্ছি, সেগুলোকে মনে রাখতে হবে। সংলাপগুলোকে খুব গুরুত্বপূর্ণ, এবং অনেকগুলো সংলাপের মধ্যেই আমরা দেখব বেশ ইনফরমেশন রয়েছে, যে কোথায় শিখেছিলেন, কতবার শিখেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কি বলা হয়েছে। গানগুলোর পরপর লাইন ধরে ধরে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা হচ্ছে টিনের তলোয়ার নাটকটা। মোটামুটি আগের দিন ক্লাসে, মানে আগের দিন আমি করিয়েছি, আর এই আজকে করালাম, এটা শেষ হলো। এখান থেকে গুরুত্বপূর্ণ জায়গা আমি বলেই দিলাম। সংলাপ তো মনেই রাখতে হবে পরপর, গানগুলো মনে রাখতে হবে, এবং পুরোটা মুখস্থ করতে পারলে খুব ভালো, না হলে বুঝে বুঝে মনে রাখতে হবে কোন অধ্যায়ে কী কী ঘটনা ঘটেছে। এবং যখন এই অধ্যায় মানে শুরু হচ্ছে না, ওই মানে প্রথম 1, 2 করে যে লেখা, সেটা যখন শুরু হচ্ছে সেই স্থানটা কোথায় এবং সেখানে কি কি হয়েছে সেটা মনে রাখতে হবে। কে অভিনয় করেছে, কারা কারা অভিনয় করেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই গেল আমাদের টিনের তলোয়ার নাটকটার বক্তব্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো জায়গা না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব।
ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।